আজকের সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে মিডল ইস্ট থেকে। অপরদিকে আমেরিকা সম্পূর্ণ দাঁড়িয়ে পড়েছে ইসরায়েলের সাথে। তাই তারা 12টি অ্যাডভান্স যুদ্ধজাহাজকে জলে নামিয়ে দিয়েছে। তাই এখন ইরান এক ধাপ আগে এলে আমেরিকা পুরো যুদ্ধে ইনভলভ হয়ে যাবে। দ্বিতীয় বড় খবরটি বেরিয়ে আসছে মিডল ইস্ট থেকেও, যে ইসরায়েল 1 ডজন গুরুত্বপূর্ণ ইরানের জেনারেলকে সরিয়ে সিরিয়ার ভেতরে মেরে দিয়েছে। লক্ষ্য করলে বুঝবেন যে ইসরায়েল এখনো পর্যন্ত টপ 3 লোককে মেরে দিয়েছে। এটা ছাড়াও আজকের ভিডিওটিতে ভারত, চীন, ইরান, রাশিয়া, ইসরায়েল, আমেরিকার সাথে যুক্ত সমস্ত আপডেট আপনাদের দেব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এমন ইন্টারেস্টিং ভিডিও দেখবার জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি বেরিয়ে আসছে ইরান আর এখন ইসরায়েলকে নিয়ে। তো বন্ধুরা, এই দুটোর মাঝে আমেরিকা এখন যুক্ত হয়ে গেছে। আপনাদের জানার জন্য বলে দিই, কিছুদিন আগে ইসরায়েলের তরফ থেকে ইরানের উপর একটি বড় হামলা করা হয়, যেটিতে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যু হয়ে যায়। তারপরে থেকে মিডল ইস্টের ভেতরে যে টেনশন শুরু হয় সেটা বেড়েই চলেছে। এই কারণে আমেরিকা পুরো রেড অ্যালার্ট চলে যায়। শুধু আমেরিকা নয়, তাছাড়া ভারত সহ সেই সমস্ত নাগরিক যারা লেবাননের ভেতরে যায় বা থাকে তাদেরকে সতর্ক করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত স্টেটমেন্টের বেসে যেসব জিনিসগুলো চলছিল সেগুলোতে এখন আমেরিকা সম্পূর্ণ যুক্ত হয়ে যায়। তাই তো আমেরিকা মিডল ইস্টে তাদের 12টি অ্যাডভান্স যুদ্ধজাহাজকে পাঠিয়ে দিয়েছে। রিসেন্ট ওয়াশিংটনের একটি পোস্ট অনুসারে প্রকাশ করা হয়, যেটিতে অনেক বড় বড় লোকগুলো তারা কনফার্মেশন দিয়ে দিয়েছে। আপনাদের জানার জন্য বলে দিই, আমেরিকা যে সমস্ত যুদ্ধজাহাজগুলো পাঠিয়েছে বা ডিপ্লয় করেছে সেটির নাম হচ্ছে, তার মধ্যে একটি অন্যতম ইউএসএস আব্রাহাম লিঙ্কন। রিপোর্ট অনুসারে পারস্যের খাড়িতে এটা ডিপ্লয় করা আছে। এছাড়া আরও 12 এক্সট্রা যুদ্ধজাহাজ। এটি এমন একটি যুদ্ধজাহাজ যেটি সমুদ্র থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম। এটিতে প্রায় 4000 সৈনিককে ডিপ্লয় করা আছে। রিপোর্ট অনুসারে পারস্যের খাড়িতে এই জাহাজকে ডিপ্লয় করা হয়েছে। রেড সিতে চলা লাগাতার ক্রাইসিসের কারণে এখানে অ্যাডভান্স যুদ্ধজাহাজকে ডিপ্লয় করা হয়েছে, যেটিকে সরিয়ে এখন এই দুটো আলাদা আলাদা লোকেশনে ডিপ্লয় করা হয়েছে। এই মুহূর্তে কনফ্লিক্ট ইসরায়েল আর ইরানের মাঝে গম্ভীরভাবে শুরু হয়েছে। এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে হামাস। হামাসের আক্রমণের কারণে নতুন করে যুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধে এখনো পর্যন্ত থামছে না। এখনো পর্যন্ত হামাস যে সমস্ত নেতাগুলো এই সমস্ত কাজ করছিল তারা এই যুদ্ধে ইনভলভ ছিল না, যারা শুধুমাত্র দূর থেকে বসে যুদ্ধকে মনিটর করছিল, যেটার বদলা ইসরায়েল নিয়েছে। আর ঠিক এই কারণে বড় আক্রমণ করে ইসমাইল হানিয়াকে মেরে দিয়েছে। কিন্তু এটাকে নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েল কোনো অফিসিয়ালি কনফার্মেশন তো দেয়নি, কেননা এটির কারণে আরও পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। পরবর্তী আপডেট বেরিয়ে আসছে মিডল ইস্ট থেকে, যেটিতে সিরিয়ার রাজধানীতে ইরানের একজন বড় কমান্ডারকেও মেরে দেওয়া হয়। যদি আপনারা পুরো প্রসেসটিকে দেখেন, যেটার কারণে গত 72 ঘন্টাতে ইসরায়েলের তরফ থেকে একটি বড় আক্রমণকে করা হয়, যেটিতে প্রথমে লেবাননের উপর আক্রমণ করেছে তারা, যেটাতে লেবাননের উপর প্রথম হামলা করা হয়, যার ফলে ইসরায়েলের 12 জন বাচ্চা মারা যায়। আর ঠিক এই কারণে পুরো ইসরায়েল জুড়ে আক্রোশ জারি হয়েছে যে খুব তাড়াতাড়ি ইসরায়েলের বদলা নেবে। যদিও ইসরায়েল এই বিষয়টিকে কমপ্লিট করেছে, তারপরেও কিন্তু ইরানের হামলা হয় আর সিরিয়াতে আক্রমণ করা হয়েছে। আপনাদের জানার জন্য বলে দিই, আইআরজিসি বাজার শীর্ষ কমান্ডার, যার নাম হচ্ছে কমান্ডার আমির আলী জাদে, বর্তমান সময়ে এটাকে নিয়ে কনফার্মেশন দেওয়া হয়েছে যে খবর এখনো পর্যন্ত সিরিয়া থেকে বাইরে বেরিয়ে আসেনি, সেটা সম্পূর্ণ খণ্ডন এখন ইরানের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু রিপোর্ট এখন আপনাদের সামনে যেমন আপনারা দেখেছেন, যেমনটা অনেকগুলো ইন্টারন্যাশনাল রিপোর্ট যার মিডিয়া কভার করা শুরু করেছে। আর এই চিন্তাটি শুধুমাত্র মিডল ইস্টের জন্য নয়, গোটা বিশ্বের জন্য। আসলে বন্ধুরা, গত 72 ঘন্টার মধ্যে ইসরায়েল বড় 3টে আক্রমণ করে। 6 মাসের মধ্যে দেখলে বুঝতে পারবেন 5টি আলাদা আলাদা দেশে ইসরায়েল আক্রমণ করে। যদি এই সমস্ত দেশগুলো একসাথে হয়ে ইন্টারন্যাশনাল প্রেসার বাড়ানো তৈরি করে, তাহলে জিও পলিটিক্স অনেক বড় একটি পরিবর্তন দেখা যাবে। আপনার হিসেবে এই সিচুয়েশন কি করতে হবে, সেটাতে একটি সম্পূর্ণ কি ওয়ার চালু হয়ে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তী আপডেটটি ভারত আর ভিয়েতনাম থেকে। কেননা হোক ভিয়েতনাম বা ফিলিপাইন, এরা সবাই কিন্তু চীনের শত্রু, আর এদের উপরে চীন লাগাতার আক্রমণ করার চেষ্টা করে। তাই এমতো অবস্থায় তারা সবাই যদি একসাথে মিলে কাজ করে, তাহলে এটাতে চীনের অনেক বড় একটি ঝটকা লাগবে, আর এটার কারণে রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু রিসেন্ট ভিয়েতনামের পিএম ভারত ভিজিটে এসেছে, আর উনি ভারতে এসে অনেকগুলো গুরুত্বপূর্ণ চুক্তি করে। এরই মাঝে ভিয়েতনামকে ভারতের তরফ থেকে $3000 লোন দেওয়া হয়, যেটি অনেক কম ইন্টারেস্টে দেওয়া হয়েছে, যেটিকে ব্যবহার করে তারা ভারত থেকে অনেক কিছু কিনতে পারবে। এক্সপার্টের কথা অনুসারে ভিয়েতনাম আবারও ভারত থেকে অস্ত্রকে কিনতে পারে, যেটাতে ব্রহ্মস মিসাইল যুক্ত হবে। কেননা ভিয়েতনামের পড়শি দেশ ফিলিপিন্স ভারত থেকে ব্রহ্মস মিসাইলকে সাকসেসফুলভাবে কেনে, যেটা এখন সোজা চায়নার দিকে টার্গেট করে ইনস্টলকে করে দিয়েছে। আর এটাকে নিয়ে ভিয়েতনামের উপর চীন লাগাতার প্রেশারকে বানানোর চেষ্টা করে। আর এটা তো ভিয়েতনাম ভারতের তরফ থেকে পাওয়া লোন ডিফেন্স পারচেজে খরচ করবে, যেটি ভারত অনেক কম ইন্টারেস্ট দিয়েছে তাদের, যেটাতে ভারত আর ভিয়েতনামের মাঝে সম্পর্ক আরও বেশি মজবুত হবে। কেননা কিছু সময় আগে পর্যন্ত ভারত আর ভিয়েতনামকে $100 মিলিয়ন লোন দেওয়া হয়েছিল, কিন্তু ভিয়েতনাম বলেছিল এটা অনেক কম, তাহলে ব্যবহার কিভাবে করব।
তাই তো ভারত বাজেটকে আবার ইনক্রিজ করে দিয়েছে তাদের। আপনাদের জানার জন্য বলে দিই, ভারতের ভিয়েতনামের মাঝে সম্পর্ক স্ট্রং হয়ে যাচ্ছে, যেটিতে সাউথ চায়না সিতে চীনকে কাউন্টার করার জন্য ব্যবহার করা হবে। দুটো দেশ অনেক বড় বায়োলেটারাল ট্রেড পার্টনার, যেখানে দুটো দেশ $15 বিলিয়ন আশেপাশে ইম্পোর্ট এক্সপোর্ট করে। পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে সাউথ চায়না সি থেকে। ভারতের তরফ থেকে পাঠানো ফিলিপিন্স ব্রহ্মোস মিসাইলকে নিয়ে লাগাতার প্রশংসা করছে, আর অনেকবার তো এটির উপর এমনভাবে ইন্টারফেস করা হয়েছে, এটিকে শুনে চায়না ভীষণভাবে জ্বলে উঠেছে। তাই তো রিসেন্ট ফিলিপিন্সের রাজদূত ইন্টারভিউ বলেছে যে এখন ভারত আর ফিলিপিন্স অনেক ভালো একটি পার্টনার। এমনকি উনি এটাও বলেছেন তার স্টেটমেন্টে যে তাদের দেশের ভেতরে যে সমস্ত মাইনিং আর অয়েল এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য ভারতকে সেই সমস্তগুলো সবকিছু দেওয়া হবে। এছাড়াও অলরেডি ভারতের দুটো কোম্পানি তাদের দেশে কাজ করছে। আজ ফিলিপিন্সের কাছে কম করে প্রায় 7,000 ছোট ছোট দ্বীপ আছে, যেগুলো আজও ফিলিপিন্সের মধ্যে, যেগুলো কিন্তু সম্পূর্ণ ফিলিপিন্সের। কিন্তু অন্যদিকে চীন লাগাতার সাউথ চায়না সিতে আর্টিফিশিয়াল দ্বীপকে বানিয়ে সেগুলো নিজেদের বলে দাবি করে। এমনকি চীন অনেকবার ফিলিপিন্স স্পেশাল ইকোনমিক জোনে ঢুকেও পড়ে, যেখানে ভারত অনেকগুলো মিলিটারি এক্সারসাইজকে করেছে। আর এখন ভারতের মিসাইলের দমে তারা চীনকে জবাব দেওয়ার কথা বলে। পরবর্তী আপডেটটি বেরিয়ে আসছে IMF এর তরফ থেকে। আপনারা জানেন যেভাবে ভারতের অর্থব্যবস্থা এগিয়ে যাচ্ছে, সেটির প্রশংসা না শুধু IMF, এর সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে গোটা বিশ্ববাসী করে। সেখানে আবার IMF গোটা বছরে 3বার ডেটাকে কালেক্ট করে। তারা জানিয়েছে যে ভারতের অর্থনৈতিক ডেটা কিভাবে বা দ্রুত গতিতে এগিয়ে যাবে সেটার উপরে তারা আন্দাজকে লাগিয়েছে। কিন্তু এখন নতুন রিপোর্ট সামনে বেরিয়ে এসেছে, যেটিতে আমাদের অর্থব্যবস্থা শুধুমাত্র $5 ট্রিলিয়ন নয়, বরং $55 ট্রিলিয়ন কথাবার্তা শুরু হয়েছে। কেননা এটির উপর ভারতের পীযূষ গোয়েল রিসেন্ট একটি সম্মেলনে তিনি এটা পর্যন্ত বলেন যে আমাদের পরবর্তী টার্গেট আমাদের ইকোনমিক $55 ট্রিলিয়ন বানানো, যেটাতে ভারতের আত্মনির্ভর টেকনোলজি আর আমাদের ফরেন রিজার্ভের সাথে সবকিছু এগিয়ে যাবে, যেটিতে 2047 সাল পর্যন্ত $55 ট্রিলিয়ন ইকোনমি হবে। আর এত বড় স্টেটমেন্টটি দেওয়া হয়েছে IMF তরফ থেকে। ভারতের অর্থব্যবস্থা লাগাতার এগিয়ে যাচ্ছে, তো এটা আবার অনেকবার কারেকশনও করা হয়, যেখানে প্রথমের দিকে 3 থেকে 4% বলা হয়েছিল। আর ঠিক এই জন্য IMF ডেটা রিভিল করে। আর এখন ভারতের ডেটা আরও বেশি, যেখানে ভারতের এখন 6 থেকে 6.5%। কিন্তু কিছুদিনের মধ্যে ভারতের অর্থব্যবস্থাকে দেখে তাদের এখন এটা রিলিজ হচ্ছে, ভারতের এখন এই গ্রোথ রেট লিস্ট 7 থেকে 8% থাকবে। আর এভাবে যদি ভারতের অর্থনীতি বাড়তে থাকে, তাহলে যেটি কয়েক বছর পর্যন্ত স্টিল থাকে, তাহলে ভারতের ইকোনমি খুব দ্রুততার সাথে হাই হবে। তো বন্ধুরা, আপডেটগুলো শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।